আজকে মেনলি আমরা কি দেখবো যে কিভাবে ইভলভ করেছে একদম শুরু থেকে, ঠিক আছে, একদম আদিম যুগ থেকে কিভাবে ইভলভ করতে করতে ভারতের আধুনিক যুগ এসছে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখবো, ঠিক আছে। এবার একদম প্রথমে যদি দেখি যে একদম প্রস্তর যুগ তো পড়েছি, তাই তো। প্রস্তর যুগে বলো তো কোথায় ছিল, কোথায় নিদর্শন পাওয়া গেছে প্রস্তর যুগের, প্রাচীন প্রস্তর যুগের? হ্যাঁ, প্যালিওলিথিক এজের। দেখে দেখে বলে দাও। হ্যাঁ আছে তো, ঠিক আছে, ভীমবেটকা, তাই তো। ভীমবেটকাতে আমরা প্রাচীন যুগের নিদর্শন পেয়েছি, তাই তো। বুর্জহামে পেয়েছি কাশ্মীরের, এখানে চাষাবাদ হয়েছে, তাই তো। কোল কি আছে, কোলডিহাতে পেয়েছি, বিহারের চিরান্দে পেয়েছি, আর হাল্লুরে পেয়েছি। এই সমস্ত জায়গায় কি পেয়েছি, এখানে দেখো সবচেয়ে প্রথমে আমরা কোথায় পেয়েছি, ভীমবেটকাতে, তাই তো। ভীমবেটকাতে কি হয়েছে, ভীমবেটকাতে আমরা গুহা চিত্র পেয়েছি, তাই তো। ওখানে ভীমবেটকা এমন একটা জায়গা তবে যেখানে একদম প্রাচীন প্রস্তর যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত সব কিছু নিদর্শন পাওয়া গেছে ভীমবেটকা সবচেয়ে বেশি। আর ওখানে গুহা চিত্রও পাওয়া গেছে। ভীমবেটকা কোথায়, মধ্যপ্রদেশে, তাই তো। তারপরে দেখো এরপরে আয়রন এজ এসছে, আয়রন এজ থেকে কিন্তু ভারতের যাত্রাপথ শুরু, যদি দেখো তুমি আপ ডাইরেকশনে। এবার আয়রন এজের পরে কি পাঞ্চ কয়েন এসছে, তাই তো। তারপরে দেখো আরিকা মেডু, ঠিক আছে, পোর্ট সেটেলমেন্ট হচ্ছে, পোর্ট মানে বন্দর, বন্দর সেটেলমেন্ট তখন এসছে কত সালে এসছে, সেকেন্ড বিসি থেকে 8 সি তে আরিকা মেডুতে, আরিকা মেডু হচ্ছে তামিলনাড়ুতে, ঠিক আছে, ওখানে পোর্ট সেটেলমেন্ট এসছে। তারপর আমরা যদি দেখি তারপরে 400 বিসি থেকে 300 বিসি তে কি হচ্ছে, সঙ্গম লিটারেচার এসছে। সঙ্গম লিটারেচার সম্বন্ধে বলেছিলাম আগে। সঙ্গম লিটারেচারে কি লেখা আছে, চোল যুগের, ঠিক আছে, মানে সঙ্গম লিটারেচারে চোল, চালুক্য, রাষ্ট্রকূট এদের সবার কথা বলা আছে। কিন্তু সঙ্গম লিটারেচার মেনলি কাদের নিয়ে লেখা, শৈবদের নিয়ে লেখা, 56টা শৈব সেন্টদের উপর লেখা, শৈবিজম, যারা শিবের পূজা করে, ঠিক আছে। এবার এগুলো তো আসছে সেম ভাবে, দেখো যেমন করে ইভলভ করছে পাথর যুগ থেকে, তবে তাম্রপ্রস্তর যুগ এসছে, তাম্র যুগ এসছে, তারপরে আয়রন এজ এসছে, সেরকম ভাবে লিপিও এসছে, তাই তো। আমাদের প্রথম লিপি যেটা আমরা দেখি সাউথ ইস্ট এশিয়াতে, ব্রাহ্মী লিপি, তাই তো। আরো ভারতে আরেকটা লিপি আছে, খরস্ত্রী লিপি আছে, তাই তো। মেনলি আমরা ব্রাহ্মী লিপি থেকে সব লিপির উদ্ভব হয়েছে ধরা হয়। এবার দেখো আমরা দেখবো কি যে কিভাবে আমাদের এম্পায়ার তৈরি হয়েছে। প্রথম এম্পায়ার গুলো কি তৈরি হয়েছে, মহাজনপদ আমরা পড়েছিলাম, তাই 16 মহাজনপদ তৈরি হয়েছে, 16টা মহাজনপদ ছিল। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী কে ছিল, মগধ ছিল, তাই না। এবার আস্তে আস্তে কি করেছে, মগধ সব মহাজনপদকে দখল করে নিয়ে একটা বড় ক্ষমতা তৈরি করেছে, তাই তো। সে যদি দেখো তারপরে কি একটা বড় ডাইনেস্টি এসছে, কে, নন্দ বংশ এসছে, তাই না। এবার নন্দ বংশের পর কারা এসছে, মৌর্যরা এসছে, তাই তো। একটা প্রমিনেন্ট যদি দেখো, মৌর্যরাই প্রথম যারা একটা অখণ্ড ভারতের মানে পরিচয় দিয়েছে, তাই তো। তার আগে তো ছোট ছোট অংশে ভাগ ছিল। অখণ্ড ভারতের পরিচয় কারা দিয়েছে, প্রথম মৌর্যরা। যখন মহাজন পদ এসছে, আগে তো তুমি যদি দেখো তাহলে কি ভাস্ট ফোর্টস এসছে, ফোর্টস মানে দুর্গ তৈরি হয়েছে, তাই তো। আর্মিস ব্যবহার হয়েছে মহাজন পদের পর থেকে। রেগুলার ট্যাক্স এসছে, নিয়মিত ট্যাক্স সিস্টেম এসছে, তার আগে ছিল না। মানে বৈদিক যুগে কিন্তু কোনো ট্যাক্স সিস্টেম ছিল না, তাই তো। আমরা যদি দেখি তারপরে কি মৌর্য সাম্রাজ্যের সময় কি কলিঙ্গ যুদ্ধ হয়েছে, এটা একটা নিদর্শন যে যুদ্ধ হয়েছে, তার মানে কি আর্মি ছিল। কলিঙ্গ কোথায় জানো তো, এখনকার মডার্ন ডে কোথায়, উড়িষ্যা, তাহলে ওটাকে কলিঙ্গ প্রদেশ বলে। এই কলিঙ্গ যুদ্ধের পরই কি করেছে অশোক, মানে ওর নীতি চেঞ্জ করেছে। অনেকে বলে কি যে অশোক হচ্ছে কলিঙ্গ যুদ্ধের পর ধর্ম চেঞ্জ করে বৌদ্ধ হয়ে গেছিল, এটা একদম ভুল। কলিঙ্গ যুদ্ধের আগে কিন্তু অশোক বৌদ্ধ ছিল, ঠিক আছে। তারপর থেকে নীতি চেঞ্জ করেছে, কি আর ওই যুদ্ধ করেনি, ও হচ্ছে ধর্ম প্রচারের মাধ্যমে মনে করো অন্য রাজ্যের সঙ্গে ভালো সম্পর্ক করতে চেয়েছে।
যেমন ওই ওর নিজের ছেলে মেয়েদেরও পাঠিয়েছে, শ্রীলঙ্কা পাঠিয়েছে, সিংহলে পাঠিয়েছে। তারপরে কুষাণরা এসছে, তাই তো? কুষাণরা কি করেছে? সিল্ক রুট কি করেছে, এটা বলেছিলাম আগে, ওরা কন্ট্রোল করতো। সিল্ক রুট দিয়ে কি হতো? বাণিজ্য হতো। কাদের সাথে হতো বাণিজ্য? কোন দেশগুলোর সাথে? মধ্য এশিয়ার দেশগুলোর সাথে। এখন যেখানে চীন আছে, মঙ্গোলিয়া আছে, তারপরে উজবেকিস্তান, তাজাকিস্তান, এগুলো আছে, এই সমস্ত দেশের সঙ্গে এই সিল্ক রুট দিয়ে কিন্তু বাণিজ্য হতো। এই সিল্ক রুটকে কে কন্ট্রোল করতো? কুষাণরা। যেহেতু বাণিজ্য কন্ট্রোল করছে, তার মানে কি ওদের কাছে প্রচুর কি হবে? ধন সম্পত্তি হবে। ওই জন্য ওরা কি করেছিল প্রথম? সোনার কয়েন, তাই তো? তারপরে গুপ্ত বংশ এসছে। গুপ্ত বংশ কে স্থাপন করে? শ্রীগুপ্ত স্থাপন করে, তাই তো? এবার সবচেয়ে প্রমিনেন্ট কে ছিল? সমুদ্রগুপ্ত, তাই তো? সবচেয়ে শক্তিশালী ছিল, গোটা ভারত দখল করে নিয়েছিল। ওর নীতি কি ছিল দক্ষিণ ভারতের জন্য? মানে ওর ওর কি বলে এটাকে, অধীনতা স্বীকার করে নিলে কি হবে? কি হয়েছে? মানে তাদেরকে ওদের শাসন করার অধিকার দিয়েছিল, তার বদলে কি দিতে হতো? ট্যাক্স দিতে হতো, তাই তো? তারপর চন্দ্রগুপ্ত টু, দ্বিতীয় চন্দ্রগুপ্ত একজন নাম করা, তাই তো? এই চন্দ্রগুপ্তের কি ছিল? কোর্ট ছিল, নবরত্ন ছিল ওদের সভাতে। শেষে স্কন্দগুপ্ত ছিল। স্কন্দগুপ্তই শক হুনদের তাড়ি ছিল, তাই না? পরবর্তীতে হর্ষবর্ধন এসছে। হর্ষবর্ধনের সম্বন্ধে আমরা কোথা থেকে জানতে পারি? কে লিখেছে? প্রথম বায়োগ্রাফি সংস্কৃত ভাষায়, ঠিক আছে? এটা মনে রাখবে। বাণভট্টের হর্ষচরিত হচ্ছে প্রথম বায়োগ্রাফি সংস্কৃত ভাষায়। তারপরে এই হর্ষবর্ধনের সময় কনৌজকে ঘিরে কি ত্রিশক্তি আক্রমণ যুদ্ধ হয়েছিল, তাই তো? পালদের সাথে, রাষ্ট্রকূটদের সাথে, গুর্জার প্রতিহারদের সাথে। তখন কনৌজ ছিল মেন কেন্দ্র, তাই তো, ভারতের। সেই সময় এদের সময় কি হয়েছে? সামন্ত প্রথা শুরু হয়েছে। যাদের কাছে ল্যান্ড ছিল প্রচুর, তাদেরকে কি বলা হতো? সামন্ত বলা হতো, বা মহাসামন্ত বলা হতো। কবে? 7th সেঞ্চুরিতে শুরু হয়েছে এটা। এগুলো নিয়ে কোশ্চেন আসছে কিন্তু, হ্যাঁ। সেই সময় দেখো এই রাষ্ট্রকূট বংশের একটা রাজা আছে, দন্তি দুর্গ। ওই কি করেছিল? এই মনে রাখবে, হিরণ্যগর্ভ বলে একটা রিচুয়াল করেছিল। তখনকার সময় কি ছিল? ক্ষত্রিয়রা রাজা হতো। হিরণ্যগর্ভ রিচুয়াল করে এই দন্তি দুর্গ নিজেকে ক্ষত্রিয় মানে স্থাপন করেছে, যে আমি ক্ষত্রিয়। এটা কেন ইম্পর্টেন্ট দেখো, সে সময় কি বংশ পরম্পরা চলতো, কিন্তু এই একটা রিচুয়ালের মাধ্যমে নিজেকে ক্ষত্রিয় ডিক্লেয়ার করেছে। তাহলে এটা কি স্টিরিওটাইপ ভেঙেছে। ওই জন্য এই ধরনের কোশ্চেনগুলো সিটেটে আসে কিন্তু, বুঝতে পারছো? কি নাম ছিল রাজাটার? দন্তি দুর্গ। এবার সেম ভাবে দেখো সাউথ ইন্ডিয়ার যে ডাইনাস্টিগুলো ছিল, যেমন কি চোল ছিল, তাদের চেরাস ছিল, পান্ডিয়াস ছিল। এর আগের আমরা চোলদের ইসে পড়েছিলাম, স্থাপত্য সম্বন্ধে পড়েছিলাম, মনে করো। সেই সময় কিন্তু ইকোনমিক হাব ছিল, দেখো বিভিন্ন যে মার্চেন্ট ছিল, মার্চেন্ট অ্যাসোসিয়েশন ছিল, যেমন দেখো নানাদেশি ছিল, ঠিক আছে, নগরম ছিল, আর মণিগ্রামম। মণিগ্রামম হচ্ছে গ্রামের, নানাদেশি হচ্ছে একটু বেশি এলাকা জুড়ে। কি ছিল? অ্যাসোসিয়েশন ছিল, মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ঠিক আছে। আর এই ছবিটা তো তোমরা সবাই জানো, নটরাজের মূর্তি। এটা কোন সময়কার? চোল রাজাদেরই সময়কার। এটা বলে জানে না। সে সময় দেখো আরেকটা ছিল, কদম্ব ডাইনাস্টি ছিল, তাই তো? কি আছে রাজাটার নাম? ময়ূরা ময়ূরা শর্মান, তাই তো? এই রাজাটা এই কদম্ব ডাইনাস্টি চালু করেছিল। দক্ষিণ ভারতে এই সুলতানির সময় সবচেয়ে বড় শক্তি কে ছিল সুলতানি আমলে? দক্ষিণ ভারতের কথা বলছি আমি। বিজয়নগর সাম্রাজ্য ছিল না? বিজয়নগর বাহমনি সাম্রাজ্য ছিল, তার মধ্যে বিজয়নগর সাম্রাজ্য রাজা কৃষ্ণদেব রায় ছিল ওখানে, তাই তো? যাই হোক, এরপরে দেখো আমরা আস্তে আস্তে কোথায় শিফট করছি? মিডিয়াবেল পিরিয়ডে শিফট করছি, তাই তো?
মিডিয়াবেল পিরিয়ডে কি ছিল, আস্তে আস্তে কি আসলো দেখো, বন্দগান আসলো। বন্দগান কি, এটা হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেম হচ্ছে মানুষকে স্লেভ হিসাবে ট্রিট করা হতো, ঠিক আছে, স্লেভ রাখার সিস্টেম চলে এসছে। কি নাম সিস্টেমটা? বন্দগান। তারপরে কি আসলো, ফর্টিফিকেশন, গ্যারিসন শহর আসলো। গ্যারিসন শহর মানে পুরো শহরকে হচ্ছে ইসে দিয়ে, প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া, এটাকে বলে গ্যারিসন শহর, ঠিক আছে। এবার হ্যাঁ, গ্যারিসন শহর তো ইসেতে ভারতেও আছে। কেন, রাজস্থানে সব বেশিরভাগ যে দুর্গগুলো, ওগুলো তো আগে ওই প্রাচীর দিয়ে যে ঘেরা, ওই প্রাচীরের ভিতরেই তো আগে শহরটা থাকতো, রক্ষা করার জন্য। এই ফর্টিফাইড সেটেলমেন্ট গুলো শুরু হলো কখন, সুলতানি যুগে শুরু হলো, তাই তো। তারপরে কি ইকতা প্রথা শুরু হলো। ইকতা প্রথা কি, কেউ বলতে পারবে? ইকতা, ল্যান্ডকে বলা হতো ইকতা, ঠিক আছে। এবার কমান্ডারদের এই ল্যান্ডের উপর অধিকার দেওয়া হতো, তাদেরকে বলা হতো ইকতাদার, তাই না। এরাই কি করতো, এই ল্যান্ডে চাষ করতো, চাষ করে কিছুটা রাজস্ব কি করতো, সরকারকে পাঠাতো, তাই তো। এটা হচ্ছে ইকতা, ইকতা প্রথা, বুঝতে পেরেছ। আর সেই সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ, যেহেতু দেখো আগে কি ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত চলছিল, তাই তো। দক্ষিণ ভারতে তামিল চলছিল, সংস্কৃত চলছিল, কিন্তু এখন কিছু আসলো, ফার্সি, পার্সিয়ান আসলো। এবার সেই সময় দেখো, সেই সময় কিছু লার্নেড হিস্টোরিয়ান ছিল। হিস্টোরিয়ান মানে কি, মুসলিম হিস্টোরিয়ান ছিল, ঠিক আছে। তারা কি করতো, তারা হচ্ছে সোশ্যাল অর্ডার মেনটেন করতো, ঠিক আছে। বার্থ রাইট, জেন্ডার, এগুলোকে ওরা ক্রিটিসাইজ করতো। যেমন ওরা কি, যখন রাজিয়া সুলতান যখন সিংহাসনে বসলো, ওরা ওর বিরোধিতা করেছিল। এদের কি বলা হচ্ছে, তোয়ারিক, কি বলা হচ্ছে, এরা 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 কি হতো, এরা হচ্ছে ইসলামিক হিস্ট্রির মানে জানতো এরা ভালো, মানে তখনকার বুদ্ধিজীবী ধরতে পারো। এবার দেখো যারা প্রমিনেন্ট রাজা আছে সেই সময়কার সুলতানি যুগের, তারা কি আছে, আলাউদ্দিন খিলজি আছে, তাই তো। এবার আলাউদ্দিন আলাউদ্দিন খিলজি কিন্তু খুবই নাম করা সে সময় সুলতানি যুগের। কেন, ওই প্রাইস কন্ট্রোল করেছিল, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের আইন এনেছিল, তাই তো। আর যারা যাযাবর আছে ওদের কি বলতো, বাঞ্জারাজ বলে, তাই তো। এই বাঞ্জারাদের দিয়ে কি করতো, ট্রান্সপোর্ট করাতো, শস্য ট্রান্সপোর্ট করাতো। ওরা তো এমনিই ঘুরে বেড়ায়, ওদিকে দিয়ে করাতো। এই প্রথম সুলতানি বংশের যে সাউথ ইন্ডিয়াতে মিলিটারি এক্সপেন্ডেশন করেছিল, তাই তো, এক্সপিডিশন করেছিল। মিলিটারি এক্সপিডিশন মানে ওখানে বাড়ি ছিল, তাই তো, নিজের সৈন্য ওদিকে নিয়ে গেছিল। তারপর মোহাম্মদ বিন তুগলক, বিন তুগলক কিন্তু টোকেন কারেন্সি শুরু করেছিল। টোকেন কারেন্সি মানে, বলো টোকেন কারেন্সি। টোকেন কারেন্সি, টোকেন মানে কুপন, সেটা আমি বুঝতে পারছি। মানে এখন যেমন কাগজের নোট হয় কি না, সেরকম সেরকম কাগজের নোট চালু করেছিল। কিন্তু এতই জাল হতে শুরু করলো যে ওটা আর চললো না। তারপর কি করেছিল, দিল্লি থেকে নিজের মানে রাজধানী কোথায় শিফট করেছিল, দৌলতাবাদে করেছিল। দৌলতাবাদ কোথায় এখনকার, মহারাষ্ট্রে। এই যে ভুলভাল নীতি নিয়েছিল, অনেক ভুলভাল নীতি চালু করেছিল, ওই জন্য পাগল পাগল রাজা বলা হতো। এই দৌলতাবাদে করার কারণ কি জানো, তখন সেসব মঙ্গলদের আক্রমণ হচ্ছিল ভারতে। এবার মঙ্গলদের হাত থেকে বাঁচার জন্য সে কি করলো, রাজধানীটা সরেন্ডার, কারণ ডাইরেক্ট রাজধানীতে আক্রমণ হয়ে গেলে তো একদম সিংহাসনে চলে যাবে। আরও একটা কারণ ছিল, যাতে গোটা ভারতকে একটা সেন্ট্রাল থেকে, দিল্লি কি এক সাইডে, তাই তো ভারতের, কিন্তু ওই চাইলো কি মাঝখানে কোনো জায়গায় করতে, যাতে চারিদিকে একসঙ্গে শাসন করা যায়। তাই জন্য দৌলতাবাদে নিয়ে এসেছিল। তো দুটো কারণ কি করলো, একটা মঙ্গলদের আক্রমণের জন্য নিয়ে এসেছিল, আর এটা কি, তো মুঘল সাম্রাজ্যের সময় কি ছিল, আইডিওলজি কি, দেখো মুঘল সাম্রাজ্যের মেন রাজা আকবর, সেই যেগুলো প্রবর্তন করেছিল তার মধ্যে কি, সুলহিকুল। এটা কি জানো তো, এটা একটা আইডিওলজি যেখানে বলছে যে সবার মধ্যে যাতে শান্তি আছে, ভ্রাতৃত্ববোধ আছে, ঠিক আছে, যাতে বিভিন্ন ধর্মে ধর্মে লড়াই না হয়, এটা আকবর চেয়েছিল। তার জন্য ওই একটা ধর্ম প্রবর্তন করেছিল, কি নাম, দিন ইলাহি।
কে করেছিল? আকবর, তাই তো, যাতে সব ধর্মের ওখানে উপাসনা হতো একসাথে। তারপরে কি দেখো ওই কি করেছিল, এখন আমাদের দেশ যেমন কি ছোট ছোট রাজ্যে বিভক্ত, তাই তো, সেরকম আকবর কিন্তু পুরো দেশটাকে ছোট সুবাই ভাগ করেছিল। সুবা বলছে রাজ্যগুলোকে, ঠিক আছে। আর সুবার যে হেড থাকতো গভর্নর, তাই কি বলতো? সুবেদার, ঠিক আছে। ওই কি করতো? পলিটিক্যাল, মিলিটারি, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন এগুলো সব নিয়ন্ত্রণ করতো সেই সুবাতে, তাই তো, যে সুবেদার থাকতো। আর কি মনসবদারি প্রথা শুরু করেছিল, তাই তো। মনসবদারি প্রথা কি? গ্রেড সিস্টেম, তাই তো। হ্যাঁ, মানে আর্মিদের র্যাঙ্ক, স্যালারি এগুলো ফিক্সড করে দিয়েছিল। জাট লেখা আছে, মনে করো এই যে কি বলে দেখো, নিউমেরিক্যাল ভ্যালু জাট ডিটারমাইন র্যাঙ্ক, র্যাঙ্ক ডিটারমাইন করতো জাট দিয়ে, ভ্যালুর 1 2 3 4 5 এরকম নিউমেরিক্যাল ভ্যালু, ঠিক আছে, ওটাকে জাট বলতো। তবে জাপ্তি সিস্টেম করেছিল। জাপ্তি সিস্টেম কি? জাপ্তি সিস্টেম যেমন ফসল তেমন তেমন সেখান থেকে ট্যাক্স নেবে। কোথাও ফসল খারাপ হয়েছে তো ট্যাক্স কম হবে, কোথাও ফসল ভালো হয়েছে ট্যাক্স বেশি হবে। এটাই হচ্ছে জাপ্তি সিস্টেম, ঠিক আছে। ওয়াতন জাগির কারা দেখো সে সময় কি, যারা রাজপুত ছিল, রাজপুতদের সঙ্গে কিন্তু তখন মুঘলদের প্রায় যুদ্ধ হচ্ছে, তাই তো। রাজপুতদের সাথে যেহেতু যুদ্ধ হচ্ছে, তাহলে কি হতো, আকবর যখন দেখলো যে রাজপুতদের সাথে যুদ্ধ করে আর পারছে না, তখন কি করলো, ওরা আস্তে আস্তে কি শুরু করলো, বন্ধুত্ব স্থাপন করা শুরু করলো, তাই তো, রাজপুতের সাথে। ওদের সঙ্গে ট্রিটি করলো বিভিন্ন। ওদেরকে কি করতো, যে রাজপুতগুলো ওর আন্ডারে চলে আসতো তাদেরকে কিছু জমি দিত। সেটা এই জমি যাদের দিত তাদেরকে ওয়াতান জাগির বলতো, ঠিক আছে। এই জমিটা কি হতো, মনে করো বংশ পরম্পরায় মানে চলে যেত। হুম। তাহলে মিলিটারি সিস্টেম কেমন ছিল? মনসবদার প্রথা, তাই তো। মনসবদার প্রথা কি, যে র্যাঙ্ক ঠিক করে দিল, তাই তো, বেতন ফিক্সড করে দিল, আর কি নাম্বার দিয়ে থাকলো র্যাঙ্ক গুলোর, ওটাকে জাত বলছে। আকবরের সম্বন্ধে আমরা কোথা থেকে জানতে পারি? আইনি আকবর থেকে জানতে পারি। কে লিখেছে? আবুল ফজল। এবার দেখো আমরা এই যে যে তিনটা সিস্টেম দেখলাম, কি কি দেখলাম? একটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্য দেখলাম, গুপ্ত মৌর্য, তাই তো, মানে একদম প্রাচীন যুগে বা এনসিয়েন্ট ইন্ডিয়ার সময়। একটা দিল্লি সালতানাত দেখলাম, একটা হচ্ছে মুঘল এম্পায়ার দেখলাম, তাই তো। এদের মধ্যে কি পার্থক্য ছিল দেখো, সে সময় কি হলো, অকেশনাল গিফটস থেকে ট্যাক্স আসলো, রেগুলার ট্যাক্স আসলো কোথায়? একদম শুরুতে, যখন মৌর্য সাম্রাজ্য আসছে বা মহাজন পদ আসছে, তাই তো, তখন কি আসলো? রেগুলার ট্যাক্স আসলো। তার আগে কি ছিল? গিফট দিত, তাই তো। যে হেড থাকতো গ্রামের বা একটা রাজ্যের, তাকে গিফট দেওয়া হতো, এরকম কোনো ফিক্সড কিছু ছিল না। কিন্তু ট্যাক্স সিস্টেম চালু হলো কবে থেকে? যখন থেকে মহাজন পদ শুরু হলো, তাই না। আর তখন ল্যান্ড গ্র্যান্ড কাদের করা হতো? হয় ব্রাহ্মণদেরকে করা হতো, তাই তো, বা কি সামন্তদের করা হতো, আর্লি সামন্তদের, তাই তো। তারাই পরবর্তীকালে সামন্ত, মহাসামন্ত তৈরি হলো। এখানে কি দিল্লি সালতানাতের সময় কি হলো, ইকতা প্রথা শুরু হলো, তাই তো। মিলিটারি ল্যান্ড, তাহলে মিলিটারি যারা আছে তাদেরকে বেতন না দিয়ে তাদেরকে জমি দিয়ে তো, জমি থেকে যে চাষ করতো ওরা ওটা ওইভাবে চলতো, আর কিছু ট্যাক্স দিত সরকারকে। এই যে ইকতাদাররা কন্ট্রোল করতো এটা, তাই তো। ইকতাদার যাদের বলছে মিলিটারি কমান্ডার, এটা কন্ট্রোল করতো এই ল্যান্ডগুলোকে। আর মুঘলের সময় কি হলো, এখানে কিন্তু সিস্টেমাইজড সেন্ট্রালাইজড বিউরোক্রেসি ছিল, মানে সেন্ট্রাল থেকে সব কন্ট্রোল হতো। মনসবদারি প্রথা চালু হলো, তাই তো। মনসবদার কাদের বললাম? মনসবদার, হ্যাঁ, গ্রেড হিসাবে সৈন্যকে, হ্যাঁ, গ্রেডিং সিস্টেম ছিল ইন্ডিভিজুয়ালের, ওটা হচ্ছে মনসবদারি প্রথা। তারপরে জাপ্তি সিস্টেম বললাম, তাই তো, কি ট্যাক্স না হতো, ট্যাক্সের সিস্টেম। জাপ্তি সিস্টেমে কি হতো, যেমন ফসল তেমন তার ট্যাক্স না হতো। আর ওয়াতান জাগির দেওয়া হতো, জমি দেওয়া হতো, কাদের দেওয়া হতো? রাজপুতদের, তাই তো, যারা হচ্ছে ওর দম মানে ইসে নিয়ে নিত, অ্যালায়েন্স করতো যাদের সাথে, তাদেরকে কি করতো, ওয়াতান জাগির ডিক্লেয়ার হতো, তাদেরকে ল্যান্ড দিত, যে ল্যান্ডটা কি বংশ পরম্পরায় চলতেই থাকতো, মানে পাস হতো বংশ পরম্পরায়। এবার দেখো কিছু রিজিওনাল পাওয়ার সে সময় এসছে, তাই তো, যেমন অহোম কিংডম। অহোম কোথায় জানো? আসামে, তাই তো। এরা কি করতো, ফায়ার আর্ম, ক্যানন এগুলো ইউজ করতো, হাই কোয়ালিটি গান পাউডার ইউজ করতো। এরা হচ্ছে পাইকদের উপর নির্ভর ছিল। পাইক বলেছে লাঠিয়াল, তাই না।
তখনকার পাইকরা লাঠি চেয়ে বেশি ছিল, সৈন্য টাইপের। এরা কিন্তু মুঘলদের কাছ থেকে একবারই হেরেছে, ডিফিটেড বাই মুঘল ইন 1662। তারপর আর কিন্তু মানে রিকভার করেছে, তারপরে হারেনি মুঘলদের কাছে, তার আগেও হারেনি। তারপর হচ্ছে কি গোন্ড কিংডমের কথা বলেছিলাম আগেই, তাই তো? এরা কি করতো, হাতি সাপ্লাই করতো বিভিন্ন রাজ্যে, তাই তো? এদের কাছে প্রচুর, এটা কি ট্রাইবাল কিংডম ছিল একটা। আর কি ছিল, মারাঠা কিংডম ছিল। কে স্থাপন করেছিল? দেশমুখ ওয়ারিয়ার ফ্যামিলি থেকে ছিল। কে? ছত্রপতি শিবাজী মহারাজ, তাই তো? আর এই মারাঠা কিংডমের একটা পাওয়ার ছিল, কি পাওয়ার, এটাই হচ্ছে কুনবি। কুনবি কারা? এরা হচ্ছে নর্মাল সময় চাষাবাদ করতো, ঠিক আছে, কিন্তু যখন যুদ্ধ হতো তখন এরা সৈন্য হিসেবে কাজ করতো। মানে কি, তাহলে কি সৈন্যকে সবসময় বেতন দিয়ে রাখতে হচ্ছে না, ওরা চাষাবাদ করছে নিজেদের মতো। কিন্তু যখন মনে করো যুদ্ধ আসছে, বা ওদের একটা নিয়ম ছিল, ওরা কখন যুদ্ধে বেরোতো বলো তো? বিজয় দশমীর দিন, ঠিক আছে? হ্যাঁ, বিজয় দশমীর দিন ওরা যুদ্ধে বেরোতো মারাঠারা। তো সে সময় এরা সবাই আসতো। এরাই কি ছিল, ব্যাকবোন ছিল। কেন? সংখ্যা বেড়ে যেত তখন। এবার তো আমরা সিস্টেমগুলো দেখলাম, তাই তো? বিভিন্ন কিভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম চলতো, জমি রাজস্ব কিভাবে তুলতো। এবার আমরা দেখবো কি সে সময় ভক্তি মুভমেন্ট আর সুফি মুভমেন্টে কি কি আইডিওলজি এসেছিল। যেমন অদ্বৈতবাদ এসেছিল, তাই তো? কে এনেছিল অদ্বৈতবাদ? সে সময় গুরু নানক, তাই তো? তারপরে চৈতন্য মহাপ্রভু এরা অদ্বৈতবাদের প্রচার করেছে। আর অদ্বৈতবাদ মানে কি, মানে যে ভক্ত আর যার ভক্তি করছে সব দুজনেই এক, এটা হচ্ছে অদ্বৈতবাদ, ঠিক আছে? মানে আর দ্বৈতবাদ কি, দ্বৈতবাদ মানে যে আর তার আগে দ্বৈতবাদই চলতো, মানে আলাদা, ওই জন্য জাঁকজমক করে পূজা করতো মানুষ, তাই তো? অদ্বৈতবাদে কি হচ্ছে, ভক্তিটাই মেন। কারণ কি, দুজনেই তো এক, এক হয়ে যেতেই হবে এক সময়। এটা হচ্ছে দ্বৈতবাদের অদ্বৈতবাদের সিস্টেম। আর এখানে দেখা লেখা আছে বিশিষ্ট অদ্বৈতবাদ, তাই না? এটা কে চালু করেছিল? রামানুজ, ঠিক আছে, 11th সেঞ্চুরিতে করেছিল, রামানুজাচার্য করেছিল। এবার বিশিষ্ট অদ্বৈতবাদ কি জানো? দেখো, এই যে ভক্তিটা আর যে জ্ঞানটা, এটাও সেম বলেছিল। ভক্তি যা তাই জ্ঞান, জ্ঞান না হলে ভক্তি ভক্তি আসবে না। আর মানে জ্ঞান মানে কি, জ্ঞান মানে হচ্ছে অজানাকে জানার জ্ঞান, বুঝতে পেরেছো? আর এটাও বিশিষ্ট অদ্বৈত বলেছে, মানে এটাতেও মনে করছে কি, যে পূজা করছে মানে যে ভক্তি করছে আর যার ভক্তি করছে দুজনেই কি সেম। দ্বৈত দুজন আলাদা, একজনকে আরেকজনকে পেতে হবে, আর একজন দুজনেই সেম, শুধু ওটা রিয়েলাইজ করতে হবে যে সেম। বুঝতে পেরেছো ব্যাপারটা, পার্থক্যটা? আর সে সময় কি 12th সেঞ্চুরিতে দেখো বীর শৈব এসেছিল। এরা মেনলি কর্ণাটকে ছিল। এটা কি করতো, বীর শৈব হচ্ছে শৈব যারা, আর এদেরকে বীর শৈব বলছে। এরা খুবই অ্যাগ্রেসিভ ছিল। আর কি করতো এরা, ইনইকুয়ালিটি, জেন্ডার ইনইকুয়ালিটি, কাস্ট সিস্টেম এগুলো অপোজ করতো। আমাদের যে চৈতন্য মহাপ্রভু, সেও কিন্তু করেছে। চৈতন্য মহাপ্রভু কিন্তু কোনো ধর্ম জাতি কিছু দেখেনি, সবাইকে কিন্তু বৈষ্ণব করে দিয়েছে, তাই তো? চৈতন্য মহাপ্রভু ছিল বলেই হিন্দু ধর্ম বেঁচে আছে এখন, ঠিক আছে? এটা এটা মনে রাখবে। তারপরে শুধু চৈতন্য মহাপ্রভু না, এই যে জ্ঞানেশ্বর, নামদেব, তুকারাম, এরাও। কেন বলো তো, এই সময়টাতে মিডিয়াবেল পিরিয়ডে এতটাই মনে করো কুপ্রথা ঢুকে গেছিল যে মানুষ মনে করো অতিষ্ঠ হয়ে গেছিল। পূজা পার্বণ মানে জাঁকজমক করতে হবে বিশাল, তারপর মনে করো ব্রাহ্মণদেরকে প্রচুর মনে করো খরচ করতে হবে, দিতে হবে। এই জিনিসগুলো থেকে কি মানুষ আসলে বেরিয়ে আসলো কাদের জন্য? এদের ইসেদের জন্য, চৈতন্য মহাপ্রভুদের মতো লোকের জন্য, গুরু নানকের জন্য, কবিরের জন্য, বা মীরাবাইয়ের জন্য। কেন এরা কি বললো দেখো, এটাকে ভক্তিবাদ কেন বলছে, কারণ এরা বললো যে ভক্তিটাই মেন, ঠিক আছে? শুধুমাত্র ভক্তি হয়ে যদি ডাকে কেউ, তাহলে ঈশ্বরকে পাওয়া যায়, এটাই বলেছে। এগুলো তো আলাদা, এগুলো তো একটু গূঢ় কনসেপ্ট, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈত, তাই তো? তারপরে সুফিবাদ এসছে, যারা মুসলিম স্কলার ছিল, তাই তো? মুসলিম যারা, তারা কি করতো, অ্যাসেম্বলিজ করতো। অ্যাসেম্বলি মানে একসাথে একটা মানে গ্যাদারিং করতো, তাই তো? গ্যাদারিং করে এই সুফি মাস্টার যারা ছিল তারা কি করতো, ভ্রাতৃত্ববোধ, তারপরে মনে করো কোরআনের ভার্সেস, এগুলো সব প্রচার করতো গানের মাধ্যমে, ঠিক আছে? সেই সময় এই যে যারা সুফি সেন্ট ছিল, তাদেরই কিন্তু বিভিন্ন এই যে দরগাগুলো তৈরি হয়েছে, আছে না এখন দরগা অনেকগুলো। যেমন দিল্লিতে আছে না একটা খুব নাম করা,
মঈনুদ্দিন চিশতি আছে একটা, আমার যেটা মনে পড়ছে, ওটা রাজস্থানে আছে। নিজামুদ্দিন আছে, নিজামুদ্দিন আউলিয়া, তাই তো? এগুলোতে মানুষ যায়, তাই না? আমাদের ইসেতেও আছে কিন্তু একটা, মালদাতে। ওটা তো ইসে দরগা না, গুরুদুয়ারা। এবার দেখো যেমন সবকিছুই চেঞ্জ আসছে, তাই তো, সেরকম আর্কিটেকচারেরও চেঞ্জ আসছে। আগেকার মন্দিরগুলো কি তৈরি হতো, মণ্ডপ থাকতো, একটা গর্ভগৃহ থাকতো, তাই তো? মন্দিরগুলো ওরকম ভাবে তৈরি, বিদ্রি থাকতো, কি কপারের সিলভারের ওয়ার্ক থাকতো দেওয়ালের মধ্যে, ভিতরে গর্ভগৃহ দেওয়ালের মধ্যে, দরজার মধ্যে, তাই তো? যেমন একটা উদাহরণ কি হাম্পি, তাই তো? এই তারপরে এই হাম্পির যে মন্দিরগুলো ছিল, বা এই সাউথ ইন্ডিয়ার মন্দিরগুলোতে কিন্তু প্রচন্ড কালচারাল ছিল। হ্যাঁ, ওখানে দেবদাসী থাকতো, দেবদাসীরা কি করতো, পারফর্ম করতো ভগবানের জন্য, নাচ গান এগুলো পারফর্ম করতো, ঠিক আছে? আর কি থাকতো, এই এই মন্দিরগুলো কিন্তু বিভিন্ন গুরুকুল চালাতো, মানে তখনকার স্কুলগুলো চালাতে, মন্দিরগুলোই চালাতে কিন্তু, ঠিক আছে? পরবর্তীকালে আর্কিটেকচার কি হলো, মুঘল আর্কিটেকচার আসলো, তাই তো? ওখানে কি থাকতো, একটা পিস্তাক থাকতো, ঠিক আছে? এই যে একটা বড় টাইপের গেট, যেমন তাজমহলেও আমরা দেখতে পাই, তাই না? তারপরে টম থাকতো, তাই না? তারপরে উঁচু চারবাগ থাকতো, এই যে এটাকে চারবাগ বলছে, সামনে বাগানটাকে, ঠিক আছে? দেখবা কেউ কেউ যদি তাজমহল গিয়ে থাকে, তাজমহলের সামনে বাগান আছে একটা সুন্দর। এইভাবে কিন্তু পরবর্তীকালে মানে মুঘল সাম্রাজ্যের সময় আর্কিটেকচার হয়েছে। তারপরে মনে করে যেখানে মনে করে রাজারা বসতো, সেখানে দিওয়ানি আম থাকতো। দিওয়ানি আম মানে যেখানে সাধারণ মানুষ গিয়ে কি নিজেদের রাজার সঙ্গে নিজের যেগুলো অসুবিধা সেগুলো বলতে পারতো। আর দিওয়ানি খাস থাকতো, যেখানে কোর্ট হতো। কোর্ট মানে যেখানে শুধুমাত্র মন্ত্রীরা বসতো, রাজারা বসতো, ঠিক আছে? এটার পরে আস্তে আস্তে কি আসলো, আস্তে আস্তে মুঘল সাম্রাজ্য যখন পতন হলো, মুঘল সাম্রাজ্যের পতন হতে হতে দেখো 18 সেঞ্চুরি থেকে মুর্শিদ কুলি খান নিজেকে আলাদা করে নিল, বেঙ্গলকে একটা মুঘল সাম্রাজ্য থেকে আলাদা করে নিল, ঠিক আছে? নামে ছিল, কিন্তু নিজের শাসন চালাতো, কোনো ইনফ্লুয়েন্স ছিল না। আর কি হলো, মুর্শিদ কুলি খার পর কে আসলো, আস্তে আস্তে সিরাজউদ্দৌলা আসলো 1800। তারপরে কি হলো, সিরাজউদ্দৌলা আসার পর দেখো 1757-তে কি আসলো, পলাশি যুদ্ধ। এটা হচ্ছে ট্রিগার পয়েন্ট, ঠিক আছে? এই পলাশির যুদ্ধটা হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট ইংরেজদের আসা। যখনই পলাশির যুদ্ধ হলো, পলাশির যুদ্ধের পর কি হলো, বাংলা ইংরেজরা দখল করে নিল। আর যখনই বাংলা দখল করলো, বাংলার রাজস্ব সবচেয়ে বেশি, তাই তো? সবচেয়ে বেশি টাকা, এই বাংলার টাকা দিয়ে গোটা ভারত দখল করে নিল, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে 1857 আসলো, পুরোপুরিভাবে 1857 যখন হলো, সিপাহী বিদ্রোহ হলো, তারপরে কি মুঘল সাম্রাজ্যই তুলে দিল একদম, তাই না? কে ছিল শেষ? হুম, বাহাদুর শাহ জাফর ছিল শেষ রাজা। ওকেই তো সিপাহীরা ইসে করেছিল না, মানে সম্রাট, ভারতের সম্রাট হিসাবে ডিক্লেয়ার করেছিল। কিন্তু যখন সিপাহীরা হেরে গেল, তারপরে কি হলো, ওকে পেনশন দিয়ে সরিয়ে দিল, মুঘল সাম্রাজ্য উঠিয়ে দিল, আর গোটা ভারতের দখল কে নিয়ে নিল ইংরেজরা, তাই তো? এটা কিন্তু আজকে যেটা আমরা পড়লাম, সেটা কিন্তু মিডিয়াভেলের একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা মিডিয়াভেল শেষ আর নয় মিডিয়াভেল হিস্ট্রিতে। তোমাদের সিটেটে ওরকম ভাবে পড়তে হয় না, যেভাবে মনে করো আমরা পড়ি না নর্মাল, বিভিন্ন রাজার ব্যাপারে পড়ি। এখানে কি পড়তে হচ্ছে, আর্কিটেকচার, তারপরে মনে করো রাজস্ব কিভাবে আসছে, বা কিভাবে চেঞ্জ এসছে, সোসাইটির চেঞ্জগুলো, এগুলোই আমাদেরকে দেখতে হয়েছে। এরপর আমাদের কি থাকলো, মডার্ন হিস্ট্রি থাকলো। কিন্তু মডার্ন হিস্ট্রি কি কি থাকলো, দুটো চ্যাপ্টার, না একটাই চ্যাপ্টার আছে মডার্ন হিস্ট্রি।